ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। এবার আপনি যা ইচ্ছে বসিয়ে নিতে পারেন এই জায়গায়, কিন্তু নির্বাচন কমিশন হচ্ছে এই কথাটা বলছে। মানুষকে গলা টিপে ধরে বোঝানোর চেষ্টা হচ্ছে আপনি কি ভালো আছেন সেটা বলুন। তিনি তো বলতে বাধ্য হবেন তিনি ভালো আছেন। কোনোদিন বলা হবে যে বাথরুমেও যাবো নাকি, আমি এখান থেকে বেরিয়ে বাথরুম যাওয়ার পথে, মানে গ্রামে গঞ্জে এরকম হতেই পারে, আমার বাড়ির পাশেই একটি বুথ আছে, আমার যেতে গেলে বাথরুমের ওপর দিয়ে যেতে হবে, সুতরাং বাথরুমে যাবো নাকি সেই প্রশ্নটা হতে পারে যে আপনি এই বাড়ি থেকে বাথরুমে যাবেন। আজকে বাংলার প্রথম দফার নির্বাচন, দেশের প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন যে সবাই যেন বেশি পরিমাণে ভোট দেন, বিশেষ করে তিনি তরুণ প্রজন্ম এবং মহিলাদের ভোট দেওয়ার কথা বলেছেন। সেই টুইটের উত্তরে একটাই কথা বলা যায়, সেটা হচ্ছে যে অসংখ্য মহিলাদের নাম বাদ গেছে এই এসআইআর প্রক্রিয়া। নির্বাচন কমিশন আজকে যে ভোটটি করছে সেই ভোটটি সম্পূর্ণভাবে অবৈধ বলা যায়। তার কারণ, একটি প্রক্রিয়াই সাংবিধানিকভাবে বৈধ নাকি সেটার স্বীকৃতি, সেটার ফয়সালা না হয়ে 91 লক্ষ মানুষকে বাদ দিয়ে, যদি সঠিকভাবে বলা যায় 34 লক্ষ মানুষকে ট্রাইব্যুনালে রেখে এবং অবৈধ ঘোষণা করে আজকে যে প্রথম দফার নির্বাচন হচ্ছে, এবং সেই ট্রাইব্যুনালে যেটাকে সুপ্রিম কোর্ট বলেছিল যে শেষ দিন অব্দি যাদের নাম উঠবে, মানে আজকে যদি 23 তারিখ হয়, 21 তারিখ যাদের নাম উঠবে তাদেরকে ভোট দিতে দেওয়া হবে, কিন্তু সেই ট্রাইব্যুনালে দেখা গেল মাত্র 138 জনের নাম উঠেছে। 678 জনের নিষ্পত্তি হয়েছে বলে শোনা যাচ্ছে এবং 138 জনের নাম ট্রাইব্যুনালে উঠেছে। তা এইরকম একটি নির্বাচন যখন হচ্ছে, সেই নির্বাচনটিকে কি বৈধ বলা যায়? এই প্রশ্নটা আগে করতে হবে। এই নির্বাচনের যে ফল, সেই নির্বাচনের ফল তো মনেই হতে পারে যে এটা অন্যরকম হতে পারতো যদি ওই 34 লক্ষ মানুষ নির্বাচনী তালিকায় থাকতো। সুতরাং এই নির্বাচনকে কখনোই বলা যাবে না যে এই নির্বাচনটি অত্যন্ত সঠিকভাবে, সঠিক পদ্ধতি মেনে এবং নির্বাচনী যে শুদ্ধতার স্যাংটিটি সেগুলো মেনে এই ভোটটি হচ্ছে। যদিও নির্বাচন কমিশন দেখানোর চেষ্টা করছে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য দায়বদ্ধ, তারা অনেক রকমের পদক্ষেপ নিচ্ছে। তারা সারা পশ্চিমবঙ্গে সেনাবাহিনীর জওয়ানদের ঢুকিয়ে দিয়েছে। 2.5 লক্ষ সেনাবাহিনী পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। সেই 2.5 লক্ষ সেনাবাহিনীর যদি হিসাব করা যায়, ইরাক যখন আক্রমণ করেছিল, আমেরিকা যখন ইরাককে আক্রমণ করেছিল 2003 সালে, তখন 1.5 লক্ষ সেনা লেগেছিল। আর পশ্চিমবঙ্গে 2.5 লক্ষ সেনা ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে বন্দুক, তারা ট্যাঙ্ক নিয়ে, তারা অযোধ্যা থেকে সেই ট্যাঙ্ক ঘুরিয়ে এনে পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় ঘুরছে, মানুষকে অভয় দান করছে যে আপনারা স্বচ্ছন্দে ভোট দিন। কেউ কেউ ভাবছেন যে এটা হিংসামুক্ত একটা ভোট হতে চলেছে, কিন্তু এটা কি হিংসামুক্ত ভোটকে, মানুষকে ভয় দেখিয়ে কি হিংসা থেকে দূরে রাখা যায়? মানুষকে তো অনেকভাবে তাকে সচেতন করে, তাকে বুঝিয়ে, তাকে অনেক রকম করে করা যেতে পারে। মানুষকে যদি হিংসা দিয়ে আরেকটা রাষ্ট্রীয় হিংসা তার উপর চাপিয়ে দেওয়া হয়, সেটা কখনোই বৈধতার স্বীকৃতি পায় না। এবার একটা কথা বলতে হয়, বাঙালি আসলে অনেকদিন ধরে এই সময় গোটা বিষয়গুলোকে খুব হাস্যরসাচ্ছলে বিষয়গুলোকে দেখেছি। সুকুমার রায় বাঙালির একজন কবি ছিলেন, তিনি একটা কবিতা লিখেছিলেন বহুদিন আগে, ভয় পেও না। সেই কবিতাটাকে আবার নতুন করে বলতে হয়, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। এবার আপনি যা ইচ্ছে বসিয়ে নিতে পারেন এই জায়গায়, কিন্তু নির্বাচন কমিশন হচ্ছে এই কথাটা বলছে। আমি আছি, আরো কিছু কিছু কথা বলার পরে বলছেন আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। এবার আপনি ইসি, ইডি, সিবিআই, ইলেকশন কমিশন সমস্ত কিছুকে এক জায়গায় ফেলে দিন, তাহলে দেখতে পাবেন সুকুমার রায় কতদিন আগে কি প্রফেটিক একটি কবিতা লিখে গেছিলেন যে আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, ভয় পেও না। এই যে জায়গাটা মানুষকে ভয় দেখিয়ে বলছে ভয় পেও না, সেইটাই হচ্ছে সবচেয়ে প্রশ্নের বিষয় এবং সবচেয়ে অসম্ভব কোয়েশ্চেন করতে ইচ্ছে করছে যে এই ভয় দেখিয়ে কি মানুষকে স্বচ্ছ এবং ফেয়ার এবং একটা শান্তিপূর্ণ ইলেকশন যে করার কথা নির্বাচন কমিশন বলছে, সেটা কি কখনো সত্যি হতে পারে? আজকে ভোটাধিকার অধিকার যে যারা যারা আন্দোলন করছেন, তারা তারা মানববন্ধনের ডাক দিয়েছেন, তারা অনেক কিছু করছেন বিভিন্ন জায়গায়। আসলে এই যে মানে কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে, সেটা আরো একটা কারণ যে বিভিন্ন জায়গায় যাদের নাম বাদ গেছে তারা যদি অশান্তি করে, মানে একজন মানুষ তো দীর্ঘদিন ভোট দিয়ে এসছেন, তিনি যদি বলেন আমার নামটা কেন নেই আমাকে জানানো হোক, এরকম ধরনের বহু ভিডিও, বহু কথাবার্তা আপনাদের চ্যানেলেও এসছে এবং অন্যান্য চ্যানেলেও এসছে। তারা যদি এই আচরণ করে ইলেকশনের সামনে গিয়ে, মানে নির্বাচন বুথের সামনে গিয়ে বলে, তাহলে তাদেরকে নিরস্ত করার জন্যও এই কেন্দ্রীয় বাহিনী। সুতরাং মানুষকে গলা টিপে ধরে বোঝানোর চেষ্টা হচ্ছে আপনি কি ভালো আছেন সেটা বলুন। তিনি তো বলতে বাধ্য হবেন তিনি ভালো আছেন। এই যে জায়গাটা, এইটাকেই প্রশ্ন করা দরকার। এবং বাঙালি, এটা হচ্ছে বাঙালি বনাম বিজেপির একটা ভোট, এবং এই বাঙালিরা মানুষ দেখিয়ে দেবে যে আগামী দিনে যখন ভোটটি হবে, আজকে এবং 29 তারিখ যখন ভোট হবে, এই ভোটটা হবে যাদের ভোট গেছে তাদের হয়ে, অন্যরা যাদের ভোট আছে তাদের হয়ে জবাব দেওয়ার ভোট।
সুতরাং এই ভোটটা একটা অন্যরকম ভোট এবং এই ভোটে মানুষ তার রায় দেবে। যাদের ভোট চলে গেছে আগামী দিনে হয়তো ফিরে আসবে এবং সেই ফিরে আসার জায়গাটাকে আরো সুনিশ্চিত করার জন্য বিজেপিকে বাংলা থেকে বার করে দেওয়ার জন্য এবং নির্বাচন কমিশনের এই এত বড় একটা আউটরিচ তাকে স্তব্ধ করার জন্য আজকে যেমন আমি আরেকটা উদাহরণ দিতে পারি। আজকে বিদেশের একটি পত্রিকা গার্ডিয়ানে এই সংক্রান্ত একটি খবর বেরিয়েছে। কিছুদিন আগে দ্য স্ট্রেট টাইমস একটি মানে মধ্য এশিয়ার একটি কাগজে খবর বেরিয়েছে। সুতরাং সারা পৃথিবীর যে সংবাদ মাধ্যম তাকিয়ে আছে বাংলায় এই 34 লক্ষ মানুষকে ট্রাইব্যুনালে ফেলে রেখে এবং বিচার না করে ভোটে যাওয়ার এই যে প্রক্রিয়াটা সারা পৃথিবীর সংবাদ মাধ্যম তাকিয়ে আছে। আশা করা যায় মানুষ এই জবাবটা দেবে এবং বাঙালি এই বিজেপিকে তাদেরকে লাল কার্ড দেখিয়ে বলবে বাংলা থেকে তোমরা দূর হটো, বাংলা দখল করার তোমাদের এই চক্রান্তকে আমরা আমরা না বলছি। সেই জায়গা থেকেই আজকের এই ভোটটাকে দেখা উচিত এবং গণতন্ত্রের জন্য এটা লজ্জা। বলেছেন নরেন্দ্র মোদী বলেছেন এটা উৎসব, বাঙাল লিখেছেন রসৌ খণ্ডত্ব দন্ত স ব, তাকে বলতে ইচ্ছে করে এটা কালীবর্ষ ব, মানে মানুষের মৃতদেহের উপর দিয়ে একটা উৎসব পালন করার এই যে প্রক্রিয়াটা সেটাকে নিশ্চিন্তে সেটাকে বাংলার মানুষই তার বিরুদ্ধে রায় দেবে এই আশাই করা যায়। বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে মানে বিভিন্ন সময় শোনা যাচ্ছে যে বাইক চালানো যাবে না, মানুষের বাড়িতে আত্মীয় থাকতে পারবে না, এমনকি যে পরিচারিকারা যারা আছেন শয্যাশায়ী যে রোগাক্রান্ত মানুষজনকে দেখতে আসার জন্য যে পরিচারিকা থাকেন তাদেরকেও নাকি বাড়িতে রাখা যাবে না। এগুলোই হচ্ছে মানুষকে ভয় দেখানোর একটা প্রক্রিয়া যেটা বারবার করেই নির্বাচন কমিশন করে আসছে এবং তার মোড়কটা দিচ্ছে হচ্ছে আমরা স্বচ্ছ এবং সুন্দর একটি নির্বাচন করতে চলেছি। কিন্তু আদপে মানুষের অসুবিধা সৃষ্টি করে যে একটা অনেক মানুষ আমাকেই কালকে একটা ফোন এসেছিল যে একজন মানুষ চাকরি করতে যান, তিনি সকাল 6টার সময় তার বেরোতে হয়, কিন্তু সকাল 6টা থেকেই যদি বাইকটা বন্ধ থাকে তিনি বাইকে করে যাবেন কি করে? এবার এই যে জায়গাটা, অফিস তো ছুটি হয়ে যায়নি, বেসরকারি অফিস তো হয়নি, সরকারি অফিসে যদি লোক সংখ্যা কমও থাকে বা বেসরকারি অফিস তো চলছে, বেসরকারি স্কুলও কিছু কিছু চলছে এবং তার বাচ্চারাই বা যাবেন কি করে? এবার এই সমস্ত কিছুর জন্য কি থানায় গিয়ে পারমিশন দিতে হবে? আমার দরকার আছে, আমি যদি মানে সমস্ত কিছুর জন্য যদি মানুষকে থানার কাছে যেতে হয়, রাষ্ট্রের কাছে যেতে হয়, সেটাই তো একটা বড় অসুবিধার জায়গা। সেই জায়গাটার থেকেই মানুষ এটাকে দেখছেন এবং মানুষ দেখবেনও এটাকে যে একটা মানুষকে আপনি বলছেন বা নির্বাচন কমিশন বলছে যে আপনি এইগুলো করবেন না। হাসির বিষয় নয়, কোনোদিন বলা হবে যে বাথরুমেও যাবো নাকি, আমি এখান থেকে বেরিয়ে বাথরুম যাওয়ার পথে মানে গ্রামে গঞ্জে এরকম হতেই পারে আমার বাড়ির পাশেই একটি বুথ আছে, আমার যেতে গেলে বাথরুমের ওপর দিয়ে যেতে হবে, সুতরাং বাথরুমে যাবো নাকি সেই প্রশ্নটা হতে পারে যে আপনি এই বাড়ি থেকে বাথরুমে যাবেন। অনেক কিছু বাধা সৃষ্টি করা হয়েছে এবং মানুষের সাধারণ যে চলাচল, সাধারণ যে মুভমেন্ট সেগুলোকেও আটকে রাখার চেষ্টা করা হচ্ছে যেন সবাই এই গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণ করেন এবং এখানকার সরকার যারা চালাচ্ছিলেন তারা নাকি গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণ করেন। আসলে একটা কথা বারবার করে নির্বাচন কমিশন এবং বিজেপিকে বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু জোর করে ভয় দেখিয়ে চুরি করে একটা ভোটে কেউ জেতে না। যদি সেটাকে তারা স্বীকার করেন তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 7 লক্ষ ভোটে গুজরাট থেকে জিতে এসছেন সেটাকেও প্রশ্ন করতে হয়, অনেক কিছুই প্রশ্ন করতে হয়। বিভিন্ন জায়গায় মধ্যপ্রদেশে একটি বুথে একটি বিধানসভাতে দেখা গেছিল কোনো বিরোধী প্রার্থী নেই, সমস্ত বিরোধী প্রার্থীকে উইথড্র করানো হয়েছিল ভয় দেখিয়ে। সুতরাং সেইগুলোকেও দেখতে হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গকে দখল করার জন্য এই যে মানসিকতাটা, এটা পশ্চিমবঙ্গবাসী কোনোভাবেই মেনে নেবেন না।